গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা। ত্রাণ নিতে গিয়ে প্রতিদিনই গুলিতে জীবন দিতে হচ্ছে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের। একদিনে উপত্যকায় নিহত আরও 116 জন। যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে সিরিয়া। সুয়েদার বিভিন্ন জায়গায় গোলাগুলি, বেদুইনদের সরিয়ে দেওয়ার দাবি। সারার ওপর ভরসা নেই জানালো ইসরায়েল। নাজুক অবস্থায় ইরান ইসরায়েল যুদ্ধবিরতি। ফের হামলা হলে প্রতিরোধে প্রস্তুত তেহরান। হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর, চাপের কাছে নতি স্বীকার না করার অঙ্গীকার। ইউক্রেনের ওডেসা জাপোরিঝিয়ায় হামলা রাশিয়ার, ব্যাপক ক্ষয়ক্ষতি। মস্কোকে শান্তি আলোচনার প্রস্তাব কিয়েভের। শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি বৈঠক চান জেলেনস্কি। এবং ভিয়েতনামে ঝড়ের কবলে পড়ে পর্যটক বাহী নৌকা ডুবে 34 জনের মৃত্যু, জীবিত উদ্ধার 11। পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 2 শতাধিক। টানা বৃষ্টিতে প্লাবিত ভারতের আজমের। গাজায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা চলছেই। খাদ্য সহায়তার আশায় জড়ো হওয়াদের ওপর দখলদার বাহিনীর গুলিতে 32 জন প্রাণ হারিয়েছেন। উপত্যকা জুড়ে একদিনে নিহত হয়েছেন আরও 116 জন। এদিকে ফিলিস্তিনিদের হত্যা অব্যাহত রাখলে ইসরায়েল আরও বেশি সেনা হারাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। গাজার এই অভাগা মায়ের 17 বছর বয়সী মেয়ে কুলুদের জন্মদিন ছিল শনিবার। তবে সেই জন্মদিনই পরিণত হলো মৃত্যুদিনে। মেয়েকে শেষবারের মতো বিদায় দেওয়ার পর থামছেই না মায়ের আহাজারি। আমার মেয়েটা মারা গেল ঠিক সেই ঘন্টায়, যে ঘন্টায় তার জন্ম হয়েছিল। আজ ছিল তার জন্মদিন। সে সারা দিন ঘুরেছে একটা রুটির টুকরোর জন্য। চারদিকে ঘুরে ঘুরে বলেছিল, আজ আমি রুটি নিয়েই ফিরবো। মানবিক সহায়তার আশায় লাইন ধরেছিল ক্ষুধার্ত গাজাবাসী, কিন্তু সেই লাইনেই আবারও ঝরেছে রক্ত। গাজার খান ইউনিস ও রাফার 2টি সহায়তা বিতরণ কেন্দ্রের কাছে গুলিতে নিহত হয়েছেন অনেকে, আহত বহু। হামাস শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতেই হয়েছে এই প্রাণহানি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে চলছে খাদ্য সরবরাহ। কিন্তু বিতরণ শুরুর আগেই আশপাশে ইসরায়েলি সেনা অবস্থান নেয় এবং গাজাবাসীকে লক্ষ্য করে গুলি চালায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন এটা ছিল হত্যার জন্য নিশানা করা গুলি। হিউম্যান রাইটস মনিটর বলছে, জিএইচএফ এর 4টি বিতরণ কেন্দ্রের আশপাশে গেল 6 সপ্তাহে অন্তত 674 জন নিহত হয়েছেন। অন্যদিকে জাতিসংঘ বলছে, মার্চ থেকে খাদ্য সরবরাহে বিধিনিষেধ জারি করার পর গাজায় অপুষ্ট শিশুর সংখ্যা দ্বিগুণ হয়েছে। এখন পর্যন্ত 69 জন শিশু মারা গেছে ক্ষুধায়। এদিকে গাজায় ফিলিস্তিনিদের গণহত্যা অব্যাহত রাখলে ইসরায়েলি সরকার আরও বেশি সেনা হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হামাসের সামরিক মুখপাত্র আবু ওবায়দা। এক ভিডিও বার্তায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের সামরিক মুখপাত্র জোর দিয়ে বলেন, হামাস ক্ষয়ক্ষতির যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত এবং আক্রমণকারী ইসরায়েলি সেনাদের হত্যা বা বন্দী করার লক্ষ্যে গাজা জুড়ে অভিযান চালিয়ে যাবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আসাদের মতো সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার ওপরও ভরসা রাখতে পারছে না ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ কথা জানান। ইসরায়েল সিরিয়ার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা দেওয়া হলেও সুয়েদার দ্রুজ সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে যুদ্ধবিরতি বাস্তবায়নে হিমশিম খাচ্ছে নিরাপত্তা বাহিনী। যুদ্ধবিরতির ঘোষণার পরেও সিরিয়ার সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে ইসরায়েল। অন্যদিকে বেদুইন যোদ্ধারা প্রতিশোধের অঙ্গীকার নিয়ে সুয়েদার দিকে এগোচ্ছে। 4 দশকের একনায়কতন্ত্রের পতনের পর গেল ডিসেম্বরে সিরিয়ার ক্ষমতায় আসে আহমেদ আল শারার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে 1 বছরও পেরোয়নি। তার আগেই দেশের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুয়েদা জ্বলছে সাম্প্রদায়িক সংঘর্ষে। দ্রুজ সম্প্রদায়কে রক্ষার অজুহাতে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে হামলা চালায় ইসরায়েল। টানা কয়েকদিনের সংঘাতের পর শনিবার 2 পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা জানান, এই সংকটময় মুহূর্তে সিরীয় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। যুদ্ধবিরতিতে সব পক্ষের পূর্ণ সহযোগিতার আহ্বান জানান তিনি। স্থানীয় গোত্রগুলোর সাহসিক অবস্থানের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তবে আমরা তাদের প্রতি আহ্বান জানাই যেন তারা পুরোপুরি যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে এবং সরকারের নির্দেশনা মেনে চলে। শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত গুলির শব্দে কেঁপেছে সুয়েদা ও পার্শ্ববর্তী ওয়ালঘা শহর। ঘটনাস্থলে বন্দুকধারী বেদুইন যোদ্ধারা এবং সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী মুখোমুখি যুদ্ধে জড়ায়। বেদুইনরা বলছে, তারা সুয়েদা দখল না করা পর্যন্ত থামবে না।
এর মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী গোলান মালভূমির কাছে ব্যারিকেড বসিয়ে দ্রুজ বিক্ষোভকারীদের প্রতিরোধ করছে। ইসরায়েলি সেনাদের দাবি, মজদাল শামস এলাকায় অন্তত ডজন খানিক দ্রুজ বিক্ষোভকারী সিরিয়ায় ঢুকে তাদের ওপর হামলা চালায়। এমন প্রেক্ষাপটে ওয়াশিংটনে মার্কিন সিনেটর টেড ক্রুজের সঙ্গে বৈঠকে বসেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। সেখানেই আহমেদ শারাকে জিহাদি গোষ্ঠী নির্ভর নেতা বলে উল্লেখ করে তার ওপর অবিশ্বাসের শঙ্কা প্রকাশ করেন তিনি। বাশার আল আসাদের মতো সিরিয়ার নতুন সরকারের ওপরে ইসরায়েলের আস্থা নেই বলে মন্তব্য করেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইসরায়েলের সঙ্গে 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর হওয়া যুদ্ধবিরতিকে নাজুক বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুদ্ধবিরতির শর্ত পালনে তেল আবিবের আগের ইতিহাস ভালো না বলেও মন্তব্য করেছেন তিনি। চীনে এসসিও সম্মেলনে অংশগ্রহণ শেষে আরাকচি জানান, ফের হামলা হলে প্রতিরোধের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ইরান। এদিকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও হুঁশিয়ারি দিয়েছেন, তেহরান আন্তর্জাতিক আইনের সম্মান করলেও সামরিক চাপের কাছে নতি স্বীকার করবে না। 13 জুন ইসরায়েল যে আগ্রাসন শুরু করেছিল সেটিকে যুদ্ধ নয় বরং সরাসরি হামলা হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। চীনের সাংহাই কোঅপারেশনের বৈঠক শেষে এক সাক্ষাৎকারে তিনি জানান, তেহরান আত্মরক্ষায় তেল আবিবে হামলা চালিয়েছিল এবং সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলে প্রতিপক্ষকে যুদ্ধ থামাতে বাধ্য করে। 24 জুন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয়। আরাকচির ভাষায় যুদ্ধবিরতি আপাতত কার্যকর হলেও তা অত্যন্ত নাজুক। কারণ হিসেবে তিনি বলেন, অতীতে যুদ্ধবিরতি রক্ষায় ইসরায়েলের রেকর্ড অত্যন্ত খারাপ। আমরা অত্যন্ত সতর্ক অবস্থানে আছি। যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি ভাঙলে ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে। যদিও এটা কারো কাম্য নয়, আমরা এই যুদ্ধ চাইনি। আমরা চাই না এই যুদ্ধ চলতে থাকুক। তবে আবারও বলছি, যে কোনো হামলার বিপরীতে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। এমন পরিস্থিতিতে ওমানের 6ষ্ঠ দফার নির্ধারিত পারমাণবিক আলোচনা স্থগিত হয়। তবে আরাকচি বলেন, যদি ওয়াশিংটন সামরিক পন্থা পরিত্যাগ করে এবং ক্ষয়ক্ষতি পূরণে প্রস্তুত থাকে তাহলে ইরান ফের আলোচনায় ফিরতে রাজি। তার ভাষায়, শুধু রাজনৈতিক সদিচ্ছা থাকলে সমাধান সম্ভব। চাপ বা হুমকিতে ইরান কখনো মাথা নত করবে না। একই সুরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, আন্তর্জাতিক আইন মেনে চললেও সামরিক চাপে ইরান নতি স্বীকার করবে না। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী পাশিনিয়ানের সঙ্গে এক ফোন আলাপে তিনি বলেন, তেহরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং তা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত হয়। ইরান বিরোধী হামলার নিন্দা জানিয়ে আর্মেনিয়া জানায়, আঞ্চলিক স্থিতিশীলতায় তেহরানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেনের পূর্বাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। একই দিন ওডেসার মস্কো ড্রোন হামলায় প্রাণ গেছে অন্তত একজনের, আহত হয়েছেন অনেকে। এর মধ্যেই আগামী সপ্তাহে রাশিয়ার সঙ্গে নতুন করে আলোচনার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনড় মনোভাবের কারণেই রাশিয়া ইউরোপের বাজারে পুরনো মিত্র এবং আঞ্চলিক প্রভাব হারিয়েছে বলে মনে করছেন মার্কিন বিশ্লেষকরা। ইউক্রেনের পূর্বাঞ্চলের পাভলোরাদে শহরে টানা 6 ঘন্টা ধরে বৃষ্টির মতো ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া। শনিবার সকালে শহরের আকাশ জুড়ে ছিল কালো ধোঁয়ার কুণ্ডলী। শনিবার ভোররাতে শহরটিতে রাশিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালানো হয় বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি অস্ত্র কারখানা, ফায়ার স্টেশন এবং একটি 5তলা আবাসিক ভবন। নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর রুশ এ হামলাকে শহরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রাত বলে আখ্যা দেন। ওডেসায় একই সময় রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আগুন ধরে যায় একটি 9তলা ভবনে। নারী ও শিশুসহ বেশ কয়েকজন হতাহত হন। ওডেসার মেয়র জানিয়েছেন, অন্তত 20টি ড্রোন আঘাত হানে শহরটিতে। হামলায় ইউক্রেন জুড়ে ক্ষতিগ্রস্ত হয় দোনেৎস্ক, সুমি, জাপোরিজ্জিয়া ও মাইকোলাইভ সহ 11টি অঞ্চল। এই হামলার সময় কিয়েভ সফর শেষে ওয়াশিংটনে ফিরে যান প্রেসিডেন্ট ট্রাম্পের দূত জেনারেল কিট কেলগ। তার সফরের সময় রাশিয়া বড় আকারের হামলা স্থগিত রেখেছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। হামলার ঠিক আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা দেন, ইউক্রেন আবারও শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছে রাশিয়াকে। তিনি জানান, বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির লক্ষ্যে নেতৃত্ব পর্যায়ে সরাসরি বৈঠকের জন্য প্রস্তুত কিয়েভ। যুদ্ধবিরতির জন্য সম্ভাব্য সব পদক্ষেপই নিতে হবে। রাশিয়াকে সিদ্ধান্ত এড়িয়ে যাওয়া বন্ধ করতে হবে। যুদ্ধবন্দীদের বিনিময়ে, অপহৃত শিশুদের ফেরত, হত্যাযজ্ঞ বন্ধের জন্য শান্তি চুক্তিতে পৌঁছানো অত্যন্ত জরুরি।
এদিকে ইউক্রেন যুদ্ধ অব্যাহত রাখতে পুতিনের অনড় মনোভাবকে মার্কিন বিশ্লেষকরা একটি কৌশলগত বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টকে তারা জানান, যুদ্ধ চালিয়ে যাওয়ার নামে মস্কো হারিয়েছে ইউরোপের বাজার, পুরানো মিত্র এবং আঞ্চলিক প্রভাব। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মস্কোর শক্তির চেয়ে দুর্বলতা বেশি উন্মোচন হয়েছে বলে মন্তব্য করেন তারা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। 2016 সালে মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে নতুন তথ্য প্রকাশ যুক্তরাষ্ট্রের। তৎকালীন ওবামা প্রশাসনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহমূলক ষড়যন্ত্রের অভিযোগ। ভিয়েতনামের হালং বেতে একটি পর্যটকবাহী নৌকা ডুবে শিশুসহ অন্তত 34 জনের মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় সময় শনিবার দুপুর 2টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। দক্ষিণ চীন সাগর থেকে ধেয়ে যাওয়া টাইফুন উইফার প্রভাবে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের মধ্যে 53 আরোহী নিয়ে উল্টে যায় নৌকাটি। এখন পর্যন্ত 11 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হ্যানয় থেকে যাওয়া পর্যটকরাই এই নৌকাটিতে ছিলেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এখনও নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।